জয় রাম। আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম দয়াল শ্রী শ্রী রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে প্রতিদিনের ন্যায় আমি আবার ঠাকুরের কথা নিয়ে আপনাদের কাছে। সকল বড়দেরকে প্রণাম জানাই। কাল আমি শ্রীগুরু শ্রী শ্রী রাম ঠাকুরের গ্রন্থ থেকে ঠাকুরকে নিয়ে রোহিণীবাবুর অভিজ্ঞতার কথা বলতে আরম্ভ করেছিলাম। আজ আমি তারপরের থেকে আবার শুরু করছি। মজফ্ফরপুরে বাঙালিদের একটি ক্লাব ছিল। সেই ক্লাবটির নাম ছিল ওরিয়েন্ট ক্লাব। প্রতিদিন বিকেলে 5টার সময় সকলে মিলে ক্লাবে যেতেন। বাড়ি ফিরতেন প্রায় রাত্রি 9টায়। এখানে শীতকালে খুব শীত পড়ে। সন্ধ্যার পর রোহিণীবাবু ক্লাবে বিলিয়ার্ড খেলতেন। কয়েকজন বন্ধু মিলে চাঁদা দিয়ে চায়ের ব্যবস্থা করতেন। ক্লাবের চাকরির ওপর চা তৈরির ভার ছিল। একদিন এক বন্ধুর সঙ্গে বিলিয়ার্ডে একটি 1000-এ গেম খেলতে আরম্ভ করলেন। অন্যরা রোহিণীবাবুদের খেলা দেখছিলেন। খেলা বেশ জমে উঠেছে। সবাই খুব হইচই করছে। ঠান্ডায় আর খেলা ভালো লাগছিল না বলে চায়ের বিশেষ প্রয়োজন সকলেই অনুভব করলেন। খেলা শেষ হয়ে গিয়েছে। এবার সকলে মিলে গল্পে মেতে উঠলেন। ক্লাবে সকলেই বিবাহিত, কেউ কেউ বা 2-1 সন্তানের পিতা। গল্পের ধারা ক্রমশ শ্লীলতার গণ্ডি ছাড়িয়ে চলে যাচ্ছে। এমন সময় চাকর চা এনে দিল। সবাই চা পান করে গৃহ অভিমুখে রওনা হলেন। রোহিণীবাবুর বাসায় ফিরতে প্রায় রাত্রি 11টা বেজে গিয়েছে। অন্যান্য দিন বাসায় ফিরে তিনি দেখতেন ঠাকুর ভোগের পর দরজা বন্ধ করে যেন ঘুমিয়ে পড়েছেন। কিন্তু আজ ঠাকুর ভোগ শেষে বিছানার ওপর বসে আছেন। তার স্ত্রী ও ভগিনী তার 2 পাশে বসে আছেন। রোহিণীবাবুকে দেখে দুজনেই চলে গেলেন। ঠাকুর তাকে ডাকলেন। রোহিণীবাবু ঠাকুরের চরণ স্পর্শ করে প্রণাম করলেন। ঠাকুর জিজ্ঞাসা করলেন, এতক্ষণ আপনি কোথায় ছিলেন? রোহিণীবাবু বললেন, ক্লাবে খেলছিলাম। তার কথা শুনে ঠাকুর বললেন, এত রাত্রে বুঝি কেহ খেলা করে? ওইসব কুৎসিত আলোচনায় মত্ত হবার মধ্যে কোনো গৌরব বা নতুনত্ব নাই। ইহা মানুষকে শুধু নিচে টানিয়া নামায়। ওইসব গল্পে ভবিষ্যতে আর কখনো যোগদান করিবেন না। লজ্জায় ভয়ে দারুণ শীতের মধ্যেও রোহিণীবাবু ঘেমে উঠলেন। সেই দিন থেকে যতদিন তিনি মজফ্ফরপুর ছিলেন, ক্লাবে রাত্রি 8:30টায় খেলা শেষ করে সোজা বাড়িতে ফিরে আসতেন। আরেকটি ঘটনা। 1923 সালে হঠাৎ একদিন কলকাতা হতে তার আসে তার শ্বশ্রু মাতা দেহত্যাগ করেছেন। রোহিণীবাবুর স্ত্রী মাতৃবিয়োগের সংবাদে কেঁদে আকুল হয়ে পড়লেন। 3 রাত্রি পরে শ্রাদ্ধ করতে হবে। কি করতে হবে বুঝতে না পারায় ঠাকুরের শরণাপন্ন হলেন। ঠাকুর একটি অন্ন জল ও কয়েকজন ব্রাহ্মণ ভোজন করবার আদেশ দিলেন। এমনকি জিনিসপত্রে একটি ফর্দও করে দিলেন। রোহিণীবাবু তখন মুখার্জি সেমিনারি নামে একটি উচ্চ ইংরেজি বিদ্যালয়ে শিক্ষকের পদে নিযুক্ত ছিলেন। তার একজন সহকর্মী ছিলেন সত্যপ্রসাদ ভট্টাচার্য। সত্যবাবুর ভাই ওখানে থেকে শ্রাদ্ধ, পুজো ও অন্যান্য কার্যে পৌরোহিত্য করতেন। রোহিণীবাবু সত্যবাবুকে বলে তার ভাইকে এই কার্য করবার জন্য অনুরোধ করলেন। ফর্দমতো সমস্ত জিনিস কেনা হলো। 2 দিন পরে অন্ন জল ও 12 জন ব্রাহ্মণ ভোজন করাতে হবে। রোহিণীবাবু কাহাকেও মজফ্ফরপুরে সেরকম চিনতেন না। সত্যবাবুর নিকট কিছু সাহায্য পাবে সেই আশা করে তার বাড়িতে গেলেন। সেখানে গিয়ে যা শুনলেন জীবনেও তিনি তা কল্পনা করতে পারেননি। সত্যবাবু রোহিণীবাবুকে জানালেন তারা নাকি ব্রাহ্ম। তার ভ্রাতা তাদের বাড়িতে শ্রাদ্ধের পৌরোহিত্য করতে অসমর্থ। রোহিণীবাবুকে বললেন কোনো ব্রাহ্মণই তাদের বাড়িতে জল গ্রহণ করবেন না। স্তম্ভিত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে রোহিণীবাবু বাড়ি ফিরে এসে ঠাকুরের নিকট সবই বললেন। ঠাকুর বললেন, কাহারও কিছু করিতে হইবে না। আমি নিজেই কাশী গিয়া আপনার শাশুড়ি শ্রাদ্ধ করিয়া আসিব। এই আশ্বাসে রোহিণীবাবু নিশ্চিন্ত হলেন। পরের দিন বেলা 1টার ট্রেনে ঠাকুর কাশীর উদ্দেশ্যে রওনা হলেন। শুধু অন্ন জলের জন্য যে ঘটিটি কিনেছিলেন তাহা তিনি সঙ্গে নিলেন।
যাতায়াতের খরচ বাদে তাহার হাতে মাত্র 25টি টাকা রোহিণীবাবু দিলেন। 4-5 দিন পরে ঠাকুর কাশী হতে ফিরে আসলেন। ঠাকুর বললেন, আপনার শাশুড়ির শ্রাদ্ধকার্য খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছে। গুরুদেব স্বয়ং তার সগণ সহ এই শ্রাদ্ধে উপস্থিত ছিলেন। রোহিণীবাবু স্ত্রীকে বললেন, মা, আপনার মাতা নিজে উপস্থিত হয়ে পিণ্ড গ্রহণ করেছেন। আপনার মায়ের কপালে বড় সিঁদুরের ফোঁটা, চুল কোঁকড়ানো, রোগা পাতলা চেহারা, কালো রণ, একখানি লাল পেরে শাড়ি পরিধানে, পান খেয়ে মুখটি লাল করেছেন। ঠাকুরের বর্ণনা শুনে সকলেই অবাক হয়ে গেলেন। যাকে তিনি কোনোদিনও দেখেননি তার চেহারা এরূপ অবিকল বর্ণনা তিনি কী করে দিলেন? ঠাকুরের নিকট সবই সম্ভব। শ্রাদ্ধে কত টাকা খরচ হয়েছে জিজ্ঞাসা করাতে ঠাকুর বললেন, প্রায় 300 টাকা ওই শ্রাদ্ধে ব্যয় হয়েছে। বড় মহা উৎসব হয়েছে, অনেক সাধু মহাপুরুষ এই উৎসবে যোগদান করেছিলেন। রোহিণীবাবু বললেন, আমার হাতে এখন তো অত টাকা নাই। ঠাকুর হেসে বললেন, এই টাকা আপনার দিবার প্রয়োজন নাই। রোহিণীবাবু বুঝলেন না ঠাকুর এত টাকা কাশীতে কোথা হইতে পাইলেন। আরেকটি ঘটনা। ঠাকুর আমাদের সর্বজ্ঞ। আমাদের মনের কথা আরেকজনকে এমনভাবে বলতেন যে তাহাতে মনে হতো আমাদের মনে যেসব চিন্তার উদয় হয় তাহা বুঝি অকপটে ঠাকুর বলেন। বহুদিন পর্যন্ত রোহিণীবাবুর কোনো সন্তানাদি হয়নি। তার স্ত্রী ও তারা মহা আনন্দে ঠাকুরের সহিত যত্রতত্র ঘুরে বেড়াতেন। এই সময় তার স্ত্রী হঠাৎ সন্তান সম্ভবা হলেন। রোহিণীবাবুর মনে হলো সংসার বুঝি একটু একটু করে তাকে জড়াতে আরম্ভ করেছে। স্থির করে বসলেন, সকলের অগোচরে তিনি গৃহত্যাগ করে চলে যাবেন। ভাবী সন্তানের জন্য কোনো চিন্তাই হলো না। তিনি জানেন তার শিক্ষিতা স্ত্রী নিজের একটি সন্তানের ভার অনায়াসে বহন করতে পারবেন। তাছাড়া তাদের সঙ্গে রইলেন রাম ঠাকুর, স্বয়ং ভগবান। তার মনে কোনো চিন্তা বা ভয় কিছুই রইল না। স্থির করলেন সুযোগ পেলেই 2-1 দিনের মধ্যে গৃহ ছেড়ে পালিয়ে যাবেন। এই কথা কাহাকেও তিনি বলেননি। রোহিণীবাবু একটি ঘরে রাত্রিতে একাকী শয়ন করতেন। পাশের ঘরে তার স্ত্রী ও অল্প বয়সী বিধবা ভগিনীর সহিত শয়ন করতেন। নির্ধারিত দিনে খাওয়ার পর গিয়ে রোহিণীবাবু শুয়ে পড়লেন। তার স্ত্রী অন্যান্য দিনের মতো পান ও জল নিয়ে আসলেন, কিন্তু অবাক হয়ে দেখলেন যে তিনি নিজের ঘরে শয়ন না করে রোহিণীবাবুর শয়ন ঘরে রইলেন। তার এই কার্যকলাপে রোহিণীবাবু বিস্মিত বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি এখানে এলে কেন? স্ত্রী বললেন, আজ এখানেই শয়ন করিব। রোহিণীবাবু বললেন, তোমার এ কোন আবদার? যুবতী বিধবা বোন একাকী ঘরে শয়ন করবে আর আমরা দুজনে এখানে শয়ন করিব? ইহা কখনো হইতে পারে না। তুমি ওই ঘরে চলিয়া যাও। তার স্ত্রী তখন কেঁদে ফেললেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, তুমি নাকি আমাদের ত্যাগ করিয়া চলে যাইতেছ? এই প্রশ্নে রোহিণীবাবু অবাক হয়ে ভাবতে লাগলেন যে এ কথা তো তিনি কাউকে বলেননি। সে কথা তার স্ত্রী কী করে জানলেন? তিনি বললেন, কে তোমাকে এত কথা বলেছে? তার স্ত্রী কেঁদে কেঁদে বললেন, আগে তুমি প্রতিজ্ঞা করো, যতদিন আমি বাঁচিয়া থাকিব তুমি গৃহত্যাগ করিবে না, তাহা হইলে আমি সব বলবো। অগত্যা স্ত্রীর নিকট কথা দিতে হলো তিনি বেঁচে থাকতে গৃহত্যাগ করবেন না। তখন রোহিণীবাবুর স্ত্রী বললেন, ঠাকুর আমাকে ও তোমার বোনকে বলেছেন যে রোহিণীবাবু গৃহত্যাগ করে যাওয়ার জন্য মনস্থ করেছেন। আপনারা তাহাকে ধরে রাখার চেষ্টা করেন, কিছুতেই যেন পালাইতে না পারে। ঠাকুরের ওপর খুব অভিমান হলো। সারা রাত্রি আর ঘুম হলো না। চক্ষু লাল হয়ে উঠল রোহিণীবাবুর। প্রভাতে হাত মুখ ধুয়ে ঠাকুরের ঘরে প্রবেশ করলেন। ঠাকুর তাকে দেখে হেসে ফেললেন। খাতা পেন্সিল নিয়ে ছবি এঁকে তাকে বুঝাতে লাগলেন যে সংসার ত্যাগ না করে বরং সংসারের থেকে ভগবত সেবায় আত্ম উৎসর্গ করলে মুক্তি লাভ সহজ হয়। এতক্ষণ পরে তিনি ঠাকুরকে বললেন,
এমনভাবে আমাকে জব্দ না করিয়া এই সকল কথা তো আগেই আমাকে বুঝাইতে পারতেন। এই কথা শুনে ঠাকুর একটু হেসে অন্য প্রসঙ্গ আরম্ভ করলেন। সেই দিন হতে আর সংসার ত্যাগের বাসনা রোহিণীবাবুর কোনো দিনই মনে আসে নাই। জয় রাম, জয় গোবিন্দ।